দাদা, এটা হলো কালকের বিয়ের জিনিসপত্রের পুরো লিস্ট। তুমি সব ঠিকঠাক চেক করেছিলে তো? কোনো মিসিং নেই তো? আরে দাদা, তুমি কিছু বাদ গেছে কি জিজ্ঞেস করলে? এখানে তো 10টা থালা, 20টা চামচ, একটা তাকিয়া আর একটা চাদরে মরচে ধরে গেছে। যখন থেকে আমি এই পার্টি অর্গানাইজ করার কাজ শুরু করেছিলাম না সোনু, তখন থেকে আমি একটা জিনিসই দেখছি। জিজ্ঞেস করো কি? হ্যাঁ, বলুন কি? ছোটবেলায় আমি পাড়ার প্রতিবেশীদের বাড়িতে আলাদা আলাদা প্লেট গ্লাস দেখে সবসময় অবাক হয়ে দেখতাম যে এদের বাসনপত্র আলাদা আলাদা কেন। এটা শখ নাকি অভ্যাস? কিন্তু এখন গিয়ে জানতে পারলাম যে এটা কোনো শখও নয়, অভ্যাসও নয়। ওরা এই বাসনপত্রগুলো বিয়ে বাড়িতে গিয়েই জোগাড় করেছে। মানে জীবনের এই অভ্যাসটা বহুকাল ধরেই চলে আসছে। ঠিকই বলেছো তুমি দাদা, তীর একদম নিশানায় লাগিয়েছো। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার নাম বীর। আমি হচ্ছি আইটি কোম্পানি সুপারজেটের ম্যানেজার। আমি আমার কোম্পানির জন্য আপনার হলে একটা পার্টি অ্যারেঞ্জ করতে চাই। নিশ্চয়ই করবেন। শুধু এইটুকু বলুন যে কতজন লোক সেখানে থাকবে আর পার্টিটা কোন দিন করছেন। পার্টি কালকে করব আমরা, আর অন্ততপক্ষে সেখানে 100 জন থাকবে। খাবার আর ডেকোরেশন এরকম হওয়া উচিত যে যেন আমাদের বস খুশি হয়ে যান। আরে আপনি চিন্তা করবেন না, আমাদের খাবার আর ডেকোরেশন দুটোই এ ক্লাস। আপনাদের 100 জন লোক খুশি হবেই হবে। আপনি শুধু এখন অ্যাডভান্সটা দিয়ে দিন। ডেকোরেশন আর খাবার মিলিয়ে 15 লাখ টাকা পড়বে। আপনাকে 20% অ্যাডভান্স দিতে হবে। ঠিক আছে, আপনি এই 5 লাখ টাকা রাখুন। যাক, সবকিছু সময়ের আগেই রেডি হয়ে গেছে। এ কি, কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা নেই কেন? শোনো শোনো, এই ফ্রিজে জল আর কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা হচ্ছে না কেন? ও, ক্ষমা করে দেবে দাদা, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি যে ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছে। শয়তান ছেলে, আজকে পার্টি আছে আর এখন তুই বলছিস ফ্রিজ খারাপ হয়ে গেছে? আরে মূর্খ ছেলে, মনোযোগ কোথায় থাকে তোমার? আমার ব্যবসাটাকে কি লাটে তোলার জন্যই এসেছিস তুই? এবার পার্টিতে যে গেস্টরা আসবে তাদের কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা জল কি করে খাওয়াবো বল আমাকে। দাদা, তুমি রাগ করো না, আমি একটা ব্যবস্থা করতে পারি। স্টোর রুমে একটা অনেক পুরনো ফ্রিজ রাখা আছে, সেটা চলেও। আজ আমরা সেটা দিয়েই কাজটা চালিয়ে নিই, কাল পাল্টে নেব। কি বলো দাদা? এটা ছাড়া আমাদের কাছে কি আর কোনো অপশন খোলা আছে? যে জিজ্ঞাসা করছিস কি করব দাদা? চল স্টোর রুম, দেখা আমাকে ফ্রিজ। এই যে দাদা, এটা একেবারে দারুণ ফ্রিজ। সত্যি চালু আছে তো? মিথ্যে বললে আমার জিভ কেটে যাবে দাদা। ঠিক আছে, তুই যা কিচেনটা দেখ, আমি এটা সেট করছি। আচ্ছা দাদা। ভগবানের অশেষ অশেষ কৃপা যে সময়ের আগে জোগাড় হয়ে গেছে, না হলে নতুন ফ্রিজ কিনতে হতো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। আমাকে বাইরে বের করো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব। খোলো প্লিজ। এই আওয়াজটা তো ফ্রিজের ভেতর থেকেই আসছে, কিন্তু এর ভেতর তো আমি কোল্ড ড্রিঙ্কসই রেখেছি। এর ভেতর তো কেউ থাকতেই পারে না, তাহলে আওয়াজ? এটা কোথায় চলে এলাম? এটা কোন জায়গা? দাদা, শুনছেন দাদা? আপনি কাঁদছেন কেন? কে আপনি? দাদা কিছু বলুন না। এভাবে এভাবে দেখবেন না দাদা, আমার ভয় লাগছে। আপনার নামটা কি? তাড়াতাড়ি দাদাকে বলে দিই যে টাকা ছাড়া জলের ট্যাঙ্কি কিছুতেই আসবে না। যদি ভুলে যাই
তাহলে দাদা হেভি গাল দেবে। দাদা 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 কি হয়েছে দাদা? দাদা কি হয়েছিল আমার? জানি না দাদা, তুমি এখানে অজ্ঞান হয়ে পড়েছিলে। এরকম এরকম করে দেখবেন না দাদা, আমার খুব ভয় লাগছে। আপনার নাম কি? ভিক্কি, আমার নাম ভিক্কি। কি ভাবছো তুমি দাদা? কিছু না, খাবার রেডি হয়েছে। খাবার তো রেডি হয়েই গেছে দাদা, কিন্তু ওই জলের ট্যাঙ্কির লোকেরা আগেকার ধার শোধ করতে বলছে। ঠিক আছে, এই নে, যদি আর কারোর টাকা ধার থাকে তো সেটাও শোধ করে দিবি। হ্যাঁ দাদা, কিন্তু তুমি? আমি ঠিক আছি, তুই যা। সব কাজই মোটামুটি ভালোই হয়েছে, তোমরা কি বলো? ডেকোরেশনটা তো ভালোই মনে হচ্ছে। এবার যেন খাবারটাও এই ডেকোরেশনের মতোই সুন্দর হয়। চিন্তা করবেন না স্যার, এখানে সব খাবার এ ক্লাস হয়। একটা ভালো আইটেম এখনো আছে আমাদের কাছে। আসুন দেখাচ্ছি, জিভে জল চলে আসবে। চলো দেখাই যাক। এই দেখুন স্যার। ওয়াও, এই ফ্রিজটা তো অ্যান্টিক পিস মনে হচ্ছে। মদন, এই ফ্রিজটার অ্যান্টিক দেখাটাই হচ্ছে এর বিশেষত্ব, নাকি আরো কিছু বিষয় আছে এর মধ্যে? এই ফ্রিজের পিছনে একটা রহস্য লুকিয়ে আছে, সেটা বেশ অদ্ভুত। কিরকম গল্প? ভিকিকে তো আপনারা সবাই চেনেন। তোমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর আছে। আমি খুব তাড়াতাড়ি কোম্পানির ম্যানেজার হতে চলেছি। আর ম্যানেজার হয়ে গেলেই তোমাদের এই ভাই দামি 4 চাকার গাড়ি করে আসা যাওয়া করবে। এটা তো খুব খুশির খবর, তোমরা কি বলো বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ। চিয়ার্স। ভিকি, তুই ম্যানেজার হওয়ার পরেই আমাদের ওপর রোয়াব দেখাবি না তো? রোয়াব তো না, তবে হ্যাঁ, তোমরা যদি সময়ের মধ্যে প্রজেক্ট কমপ্লিট না করো তাহলে একটু বকবো। তুই আমাদের শাসাচ্ছিস? নিজের উন্নতি নিয়ে অহংকার করবি তুই? এই নে। এই শোন, চাকরি তোকে আমরা দিয়েছি এই কোম্পানিতে, আর তুই আমাদের আগে চলে যাবি। এই নে। যখন তুই এই পৃথিবীতে থাকবি তখনই তো তুই ম্যানেজার হয়ে আমাদের টাইট দিবি, তাই না? এটা আমার তরফ থেকে তোর প্রমোশনের জন্য। এর আগে এখানে কেউ চলে আসুক, তার মধ্যে ওকে ফ্রিজে ঢোকাতে হবে। তারপরে ওর লাশটা নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে আসবো। হাত লাগাও, চলো। খোলো খোলো, আমাকে বাইরে বের করো, আমি মরে যাব, আমাকে বাইরে বের করো। আমরা ধরা পড়ে যাব না তো? বীরের প্ল্যান কখনো ফেল করে না। তুমি ভিকির ব্যাপারে কি করে জানলে? দুর্ভাগ্যবশত তোমরা ভিকিকে এই ফ্রিজেই আটকে রেখেছিলে। এটা এই হোটেলের পুরনো মালিক কিনেছিল আর স্টোর রুমে পড়েছিল। ভিকি এই ফ্রিজের মধ্যেই ছিল। ওই আমাকে বলল তোমাদের 3 জনকে নিতে এসছে। গল্পটা বেশ ভালোই তৈরি করেছো তুমি, কিন্তু এই গল্পটা তুমি কাউকে শোনাতে পারবে না।
আমি তোমাদের এরকম করতে দেব না। ভিকি, হ্যাঁ, ভিক্কি, যে তোমাদের মতো বিশ্বাসঘাতকদের দোষের শাস্তি দিতে এসেছে। না ফিকি না, তুই এমনটা করতে পারিস না, আমরা তো বন্ধু। বল। তুই যদি হও তাহলে বলো আমাকে মারলে কেন? ভগবান তোমাদের মতন বিশ্বাসঘাতক আর বেঈমান বন্ধু যেন কাউকে না দেয়। তৈরি হয়ে যাও। খোলো, আমাদের বাইরে বের করো। খোলো, দরজাটা খোলো, আমাদের বাইরে বের করো। আরে এটা কি ছিল দাদা? এটা এমন একটা ঘটনা যেটা তুই আর আমি ছাড়া আর কেউ বিশ্বাস করবে না যে এরকমও ঘটেছিল। তুই যদি লোকেদের কাছে পাগল প্রমাণিত না হতে চাস তাহলে এই ঘটনাটা নিজের মাথার মধ্যেই গেঁথে রাখিস। গাইস, আর একটু উপরে উঠতে হবে, তারপর আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছতে পারবো। এ তো কথা বলছে এমন বড় বড় যেন আমাদের এভারেস্টের চূড়োয় নিয়ে যাবে। ঠিকই বলেছিস। স্টপ গাইস, উনি আমাদের গাইড। শুনতে পারলে ওনার খারাপ লাগবে। আমাদের যেন কত ভালো লাগছে যেতে। তোমাদের দুজনের না কিচ্ছু হবে না। গাইস, ফাইনালি আমরা চূড়ায় পৌঁছে গেছি আর প্রকৃতির এই মনোরম দৃশ্য আমাদের চোখের সামনে। ওহ মাই গড, এটা তো সত্যি খুব সুন্দর। এমন মনে হচ্ছে যেন আমি স্বর্গে পৌঁছে গেছি। আরে কোথায় রে তোর স্বর্গ? এরকম তো আমি ছোটবেলা থেকেই দেখে আসছি। আমিও। আরে রাজু গাইড স্যার, আমাদের কোনো ইন্টারেস্টিং জায়গা দেখান। আমরা তো জবে থেকে এসেছি শুধু গাছপালা, নদী, নালা, জঙ্গল, পাহাড় এই সবই দেখে যাচ্ছি। কিছু একটা এমন দেখান যাতে রক্ত গরম হয়ে যায়। ইয়েস, অমিত ঠিকই বলেছে। আছে এরকম কোনো জায়গা? হ্যাঁ, নিশ্চয়ই আছে। গুড, তাহলে স্যার ওখানেই নিয়ে চলুন ওদেরকে, নইলে কিন্তু ওরা আপনার মাথা খারাপ করে দেবে। কিন্তু ওখানে গেলে বিপদ আছে। আরে সেটাই তো চাই রাজু স্যার। এই সিম্পল লাইফ নিয়ে ক্লান্ত হয়ে গেছি আমরা। বিপদটাই চাই। আপনি আমাদের নিয়ে তো চলুন ইয়ার। একদম। কিন্তু ওই ইন্টারেস্টিং জায়গাটা কোথায়? কালী পাহাড়ের গুহা। ওহ তেরি কি নাম মাইরি, কালী পাহাড়ের গুহা। আরে স্যার, কোথায় লুকিয়ে রেখেছিলেন এরকম জায়গা? নাম শুনেই উত্তেজিত লাগছে। এমনিতে বিশেষ ব্যাপারটা কি এই কালী পাহাড়ের গুহার? এই গুহার ব্যাপারে অনেক রহস্য আছে, কিন্তু আমার ঠাম্মা যেটা আমাকে বলেছে সেটা সবথেকে অন্যরকম। আর কি বলেছিলেন উনি আপনাকে? এই গুহা মূলত 500-600 বছরের পুরনো, যেখানে একজন ভয়ানক তান্ত্রিক থাকেন যে নিজের অশুভ শক্তিটাকে বাড়ানোর জন্য মানুষের রক্ত খেতে শুরু করে দিয়েছিল। সেটা এখানকার রাজা বলির একদম সহ্য হয়নি। সেই জন্য উনি ওই দুষ্ট তান্ত্রিককে মেরে ফেললো। তারপর থেকে আজও তান্ত্রিকের মৃতদেহ ওই গুহার মধ্যে কোথাও পোতা আছে। ওয়াও, গল্পটা তো দারুণ ইন্টারেস্টিং মনে হচ্ছে। এটা গল্প নয়, এটা সত্যি। আরে যাই থাক না কেন, লেটস গো দেয়ার। ওখানেই যাওয়া যাক। হ্যাঁ ভাই, খুবই মজা হবে। না না, আমি তোমাদেরকে কালী গুহায় নিয়ে যেতে পারবো না। ওখানে আমাদের সবার প্রাণের ঝুঁকি হতে পারে। যখন যাওয়ারই ছিল না তখন আমাদের ওই ব্যাপারে বললেই বা কেন? একদমই তাই। আই এম সরি, আমার ওই জায়গার ব্যাপারে তোমাদের সবাইকে বলা একদম উচিত হয়নি। প্লিজ তোমরা সবাই ভুলে যাও যে আমি তোমাদেরকে কিছু বলেছিলাম। সেটা তো হতে পারে না। ওকে, এক কাজ করা যাক। আপনি যদি আমাদের গুহা অবধি না নিয়ে যেতে চান তো আমাদের ওখানে যাওয়ার রাস্তাটা অন্তত বলে দিন। সিম্পল, আমরা নিজেরাই চলে যাব। আরে তোরা দুজন এত জেদ কেন করছিস? উনি যখন বলছেন যে ওখানে রিস্ক আছে, তাহলে কেন যাবি? সেটাই তো বলছিলাম আমি। তোমরা দুজন প্লিজ বোঝার চেষ্টা করো, কালী গুহায় প্রাণের ঝুঁকি আছে। এটাই তো বললাম আপনাকে, আমরা ওই বিপদের মজাটাই নিতে চাই।
অ্যাডভেঞ্চার চাই আমাদের জীবনে। যাওয়ার রাস্তাটা আমাদের শুধু বলে দিন, আমরা নিজেরাই চলে যাব। আমরা নিজেদের জীবন বাজি ধরতে চাই। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনি। ঠিক আছে, যদি তোমরা এবার এটাই চাও তাহলে তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমরা ওখানে কোনো জিনিসে একদম হাত দেবে না। শর্ত মেনে নিলাম। মাথা নিচু করো। চলো, টর্চ জ্বালাও তোমরা। ওয়াও, গুহাটা সত্যি দারুণ, সো বিউটিফুল। সত্যি সত্যি গল্প শোনার থেকেও বেশি মজা তো আমার এটা দেখে হচ্ছে। প্লিজ কোনো জিনিসের গায়ে হাত দেবে না। কোনো টেনশন নিও না স্যার। বাঁচাও, বাঁচাও। শৈলী, কি হয়েছে? ঠিক আছো? আমার হাত, বাঁচাও। শেলি, কি হয়েছে তোর হাতে? তুই হাতটা ভিতরে কেন ঢুকিয়ে রয়েছিস? কেউ আমার হাতটা ধরে আছে। আমাকে কেউ বাঁচাও, আমাকে বাঁচাও। কেউ আমার হাতটা ধরে টানছে। প্লিজ সেভ মি, প্লিজ সেভ মি। শ্যালি, তুমি মনে সাহস রাখো। আমার হাত, আমার হাত, আমার হাত। শৈলী, তোমার হাতে ওগুলো কি হয়েছে? মনে হচ্ছে ওর হাতে কোনো পোকামাকড় কামড়েছে। এটা পোকামাকড় কামড়ানোর চিহ্ন নয়, মৃত্যুর চিহ্ন এটা। এসব কি আজে বাজে কথা বলছো তুমি? কোনো আজে বাজে কথা বলছি না, সত্যি বলছি। আমি বলেছিলাম তোমাদেরকে যে এখানে কোনো জিনিসের গায়ে হাত দেবে না, তাহলে কেন হাত দিলে? ছাড়ো, যা হওয়ার তা হয়ে গেছে। এবার যদি প্রাণ বাঁচাতে হয় তাহলে বেরো এখান থেকে, না হলে আমাদের মধ্যে আর কেউ বেঁচে ফিরতে পারবে না। আমার খুব ব্যথা করছে, আমি দৌড়তে পারবো না। পালাতে না পারলে মরবে। এখানে শৈলী ব্যথায় কষ্ট পাচ্ছে আর আপনি তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, বন্ধ করুন আপনার এই সমস্ত আজে বাজে কথা। তোমরা কেন বুঝতে চাইছো না? ও এবার জেগে উঠবে, পালাও এখান থেকে। প্লিজ স্যার, আপনি 1 মিনিট চুপ করে থাকুন। আমাকে শৈলীর হাতে পট্টি বেঁধে দিতে দিন। আমি আবার বলছি, ও কিন্তু জেগে উঠবে। এখান থেকে পালাও, চলো। এখন অনেকটাই দেরি হয়ে গেছে আমার সুন্দর শিকার, আর এখান থেকে যেতে পারবে না। আমি জেগে উঠেছি। এটা এটা কে? ভয়ানক তান্ত্রিক। মানে আমরা যেটা শুনেছিলাম সেটা গল্প নয়, সত্যি ছিল। তো তোমার কি মনে হলো আমি মজা করছিলাম? আমার মাথায় তো আর কিছুই ঢুকছে না। বলো, সবচেয়ে আগে তোমাদের মধ্যে কে আমার খিদে মেটাবে? তাড়াতাড়ি বলো। আমি 500 বছর ধরে ক্ষুধার্ত। তুমি এসো, তুমি বেশ নাদুস নুদুস আছো। এসো, আমার খিদে নিবৃত্ত করো। না না, তুমি আমার কাছে এসো না। তুমি 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 ওকে খেয়ে নাও, ওকে খেয়ে নাও। তোমার রক্তেই আমি জীবিত হয়েছি, তাই তোমার রক্ত আমি সবচেয়ে শেষে পান করব। ততক্ষণ তুমি বেঁচে থাকো।
চলো পালাও। কত দূর আর পালাবে? তান্ত্রিক তো আমার দুই বন্ধুকে মেরে ফেলেছে, এবারও আমাদেরকেও মেরে ফেলবে। আমরা এবার কি করব? কোনো তো উপায় থাকবে তান্ত্রিকের হাত থেকে বাঁচার। আমার ঠাম্মা বলেছিল যে এখানে ওম নামের একটা কাঠের ত্রিশূল আছে। তুমি যদি সেই ত্রিশূলটা দিয়ে ওর বুকে গেঁথে দিতে পারো তাহলেও আবার ঘুমিয়ে পড়বে। আমি পারবো না, আমি আজ পর্যন্ত একটা মশাও মারিনি, তাহলে এত বড় তান্ত্রিককে কিভাবে মারবো? আপনিও তোকে মারতে পারেন, তাই না? এটা যদি হতো তাহলে আমি তোমাকে বলতাম না। কিন্তু আমি কেন? কারণ আমার ঠাম্মা বলেছিল, কারণ যার রক্তে দিয়ে সেই তান্ত্রিক বেঁচে উঠবে শুধু সেই ওকে একমাত্র মারতে পারবে। আমি ত্রিশূলটা খুঁজছি, তুমি তান্ত্রিকের মনটা অন্যদিকে করার চেষ্টা করো। শ্যালি এখানে। মরার আগে তোমার কোনো শেষ ইচ্ছে আছে? তাহলে আমাকে বলো। তুমি 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 আমার শেষ ইচ্ছে পূর্ণ করবে? বলো। তুমি তো জীবিত করেছো আমাকে, তোমার ইচ্ছে পূরণ করা আমার ধর্ম। বলো কি চাও? তুমি কিছুক্ষণের জন্য মূর্তি হয়ে যাও। ঠিক আছে, আমি তাই করছি, কিন্তু তুমি বাঁচবে না। কিন্তু তোমার ইচ্ছে পূরণ করতেই হবে। হিং ক্রিং ফট ফট। এই গল্পটা চোর রাজুর। ও প্রত্যেক রাতে চুরি করে বেড়াতো, কিন্তু রাত তো সবারই হয়। ওর সাথে ওই রাত অন্য কারোর ছিল। রাত ছিল, কিন্তু পূর্ণিমার রাত ছিল না। চোর রাজু একটা ঘরের জানলা খোলার চেষ্টা করছিল। ওর পিঠে একটা ব্যাগ ঝোলানো ছিল। ঘরের চারিদিকে বারান্দা আর বাউন্ডারি ছিল। রাজু এই কাজটা একটা লোহার লাঠি দিয়ে করছিল, যেটা ও জানলার নিচের দিক দিয়ে ভেতরের দিকে করে রেখেছিল। রাজু একটা জোরে হাত মারে আর ভেতর থেকে একটা জানালা খুলে যায়। রাজু এদিকে ওদিকে দেখে আর ভেতরে ঝাঁপ দিয়ে দেয়। ভেতরে আসা মাত্রই রাজু জানালা বন্ধ করে দেয়। নিজের ব্যাগ থেকে একটা কালো কাপড় বের করে, তারপর সেটা জানলার উপর রেখে দেয় আর টর্চ জ্বালিয়ে নেয়। কাপড় ঝোলানোর কারণটা এটাই যে যাতে বাইরে আলো না যায়। রাজু যখন কোথাও কিছু পেল না তখন ও হতাশ হয়ে যায়। আজকের দিনটাই খারাপ যে এই অভাগা ঘরে চুরি করতে এসেছি, কিছুই নেই এখানে। রাজু সিগারেট বার করে আগুন ধরাতে লাগলো। জ্বালানোর জন্য লাইটারের ইউজ করে। চল ভাই রাজু, অন্য কোনো ঠিকানা খুঁজতে হবে। এরই সাথে রাজু কাপড় খুলে দেয়, তারপর ব্যাগে রেখে দেয় আর জানলা খুলে দেয়, কিন্তু জানলা আর খুলল না। এই জানলাটা খুলছে না কেন?
রাজু আরো চেষ্টা করতে লাগলো, লোহার লাঠি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। কে কে আছে ওখানে? কে? হাসার আওয়াজ শুনে রাজু খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায়। রাজু চারিদিকে টর্চ মেরে দেখে, তখনই একটা অদৃশ্যমান ফোর্স ওকে দ্রুত গতিতে রুমের ভেতরে টেনে নিয়ে যায়। রুমে যাওয়া মাত্রই রুমটা তক্ষুনি বন্ধ হয়ে যায়। রাজু খুব বেশি ভয় পেয়ে যায়। রুমে আসা মাত্রই ওই ফোর্স ওকে ছেড়ে দেয়। সেটা ছাড়া মাত্রই মাটিতে পেছনে ঘষড়ে দেওয়ালে লেগে যায়। টর্চ তখনও জ্বলছিল, আরও বিড়বিড় করতে লাগলো। হে ভগবান, এটা কি হচ্ছে? কোথাও এই ঘর ভুতুড়ে নয় তো? রাজুর ভয় সঠিক ছিল, ওই ঘরটা সত্যিই ভুতুড়ে ছিল। ওই ঘরে একটা আত্মার রাজত্ব ছিল, যে বছর ধরে ওই ঘরে কারো আসার অপেক্ষা করছিল। সেই রাতে তার অপেক্ষা পুরো হয়ে গেছিল। রাজু বারবার রুমে ভয় পেয়ে এদিকে ওদিকে টর্চ মারছিল। দেখো দেখো, তুমি চেকো হও, প্লিজ আমাকে যেতে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর আর কখনো আসবো না এখানে। তখনই ওখানে একটা মেয়ে এসে প্রকট হয়, যে সাদা কাপড় পরে রয়েছিল, একদম যেন কোনো মৃতদেহ শুকিয়ে গেছে। রাজু তাকে দেখে খুব জোরে চিৎকার করে ওঠে। ভয় পাওয়ার আর চিৎকার করার কোনো দরকার নেই, আমি তোকে ছেড়ে দেব, শুধু তুই আমার দুটো কাজ করে দে। তুমি যা বলবে আমি তাই করব, আমাকে যেতে দাও ব্যাস। প্রথম কাজ, তোমাকে এই লোকটাকে যে হোক করে আনতে হবে, আর দ্বিতীয়, এই মহিলাটাকে এখানে ডাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। পেতনি রাজুকে দুটো ফটোগ্রাফ দিয়ে দেয়। লোকটার ফটোর পেছনে তার অ্যাড্রেস লেখা আছে, আর মহিলাটার ছবির পেছনে তার ফোন নাম্বার লেখা ছিল। দাঁড়াও, তুমি এদেরকে আনতে যেতে পারো, কিন্তু তোমার আসা পর্যন্ত তোমাকে তোমার জায়গায় কোনো কাছের মানুষকে ছেড়ে যেতে হবে। যদি এরকম না করো তাহলে তুমি এখান থেকে কখনো যেতে পারবে না। ফোন কর। রাজু কিছুই বুঝতে পারছিল না যে ও কি করবে। শেষে ও ফোন লাগালো। হ্যালো রিয়া। চোর রাজুর সব থেকে কাছের মানুষ ওর স্ত্রী ছিল, সেই জন্য ও তাকেই ডেকে পাঠালো। স্ত্রী জানালা দিয়ে ঘরে আর তারপর রুমে চলে আসে। কেন ডেকেছো তুমি আমাকে এই অভাগা জায়গায়? তখনই রাজুর পেছনে ওই পেতনি চলে আসে, যাকে দেখে রিয়া চিৎকার করে ওঠে। তখনই পেতনি ওর মাথা ধরে হাওয়ায় তুলে নেয়। এটা কি করছো? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও, ওকে মেরো না। চিন্তা করিস না, শুধু এটাই দেখছিলাম যে তুই যাকে এখানে ছেড়ে যাচ্ছিস সে সত্যি তোর খুব কাছের কি না। এবার যা, তাড়াতাড়ি ফটোওয়ালা লোকটাকে নিয়ে আয়, যে করে হোক নিয়ে আয়, কিন্তু নিয়ে আয়। আর ওই মহিলাকে ফোন করেই ডেকে নিবি, সে আমার মা। এই ঘরের কথা বললে সে অবশ্যই আসবে। পেতনি ছেড়ে দেয়, রিয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক আছে, যেমনটা তুমি বলবে আমি তেমনটাই করব। তুমি শুধু প্লিজ আমার ওয়াইফকে কিছু করো না, আমি এখনই যাচ্ছি। তখনই দরজা খুলে যায় আর ওখান থেকেই জানালাও খুলে যায়। রাজু পাগলের মতো মাঝরাতে ওই লোকটার ঘর খুঁজে বেড়াচ্ছিল। রাজু ফটোতে লেখা অ্যাড্রেস দেখে লোকেদের ঘরের নম্বর চেক করে। ফটোর পেছনে সুন্দরনগর 12/48 লেখা ছিল। একটা জায়গায় টর্চ মেরে দেখে সেখানে 12/36 লেখা ছিল। একটু আগে এগিয়ে যায়, আবার টর্চ মেরে দেখে ওখানে 12/48 লেখা ছিল। তার সাথে লেখা ছিল রামনিবাস। রাজু নিজের ব্যাগ থেকে দেশি বন্দুক বার করলো আর হাতে নিয়ে পেছনে রেখে ভেতরে চলে যায়।
বেল বাজায়। 2 বার বেল বাজা মাত্রই অর্ধেক ঘুমের ঘোরে একটা লোক বেরিয়ে আসে। আগে বলুন। সুনীল বাবুর সাথে কাজ ছিল। আমি সুনীল, বলুন। নাম কনফার্ম হওয়া মাত্রই রাজু সুনীলের মাথায় দেশি বন্দুকের পেছনের অংশ দিয়ে ঘাত করে দেয়। সুনীল ওর গলায় পড়ে যায়। রাজু নিজের ফোন বার করে আর লেডির সাথে কথা বলতে লাগে। হ্যালো, আমার নাম রাজু। এখন আমি আনন্দনগরের ঘরে বন্দি আছি। আপনি যদি না আসেন তাহলে আমি মরে যাব। রাজু সুনীলকে একটা বাইকে বেঁধে নিয়ে বেরিয়ে যায়। রাজু ওকে জানালা দিয়ে ভেতরে নিয়ে আসে আর টানতে টানতে রুমে নিয়ে যায়। এই না পেতনিদি, যেমনটা তুমি বলেছিলে আমি তেমনটা করে দিয়েছি। এবার যেতে দাও আমাকে। ওই মহিলাটাও এসে যাবে। সেও এসে গেছে। একটা লেডি ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসেই সে লাইট জ্বালিয়ে দেয়। কে আছে ভেতরে? কে ফোন করেছিল আমাকে? রুম থেকে আওয়াজ এলো। মা, আমি ডেকেছি তোমায়। আমি নিজেরই রুমে আছি মা। আওয়াজ শুনে মা অবাক আর হতপ্রভ হয়ে যায়। সে দৌড়ে দৌড়ে ওই রুমে চলে যায়। নীলু। রুমে সে রাজু, তার অজ্ঞান হওয়া স্ত্রী আর সুনীলকে দেখতে পায়। ওখানে পেতনিও দাঁড়িয়েছিল। নীলু নাম নেওয়া মাত্রই পেতনি একটা সুন্দর মেয়েতে বদলে যায়। হ্যাঁ মা, আমি তোমার নীলু। তুই কোথায় চলে গেছিলি সোনা? কত খুঁজেছি আমি তোকে। তুমি বেঁচে আছো? কিন্তু আমি তো তোমাকে নিজের হাতে মেরেছিলাম এখানেই। শুনতে পেলে মা? আমার ও হবু বরই আমাকে মেরে দিয়েছিল আর এই খাটের নিচে পুঁতে দিয়েছিল, কারণ আমি একে জবরদস্তি করতে থামিয়েছিলাম। তখনই আমার বিশ্বাসকে চিড়েছিল। এখন আমি ওকে চিড়ে ফেলবো। এবার আমি স্বতন্ত্র মা। এখন আমি স্বতন্ত্র। আসছি মা। এইটুকু বলে নীলু আবার পেতনি হয়ে যায় আর নিজের হাত সুনীলের দিকে বাড়িয়ে দেয় আর মাথাটাকে বাঁকিয়ে দেয়। সুনীল দেওয়ালে গিয়ে চিপকে যায় আর ওর হাত বেঁকে ভেঙে যায়। তারপর পাও বেঁকে ভেঙে যায়। ওর মুখ বেঁকে যায় আর খারাপভাবে ফেটে যায়। পেতনি উধাও হয়ে গেল। ওখানে রুমে মা কাঁদছিল। রাজু অবাক ছিল আর অজ্ঞান রাজুর স্ত্রী ছিল। প্রত্যেক মানুষকে তার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়। সেই জন্য বলি, খারাপ কর্ম করার আগে ভেবে নাও, যদি তার পরিণাম তোমাকে ভোগ করতে হয় তাহলে কি সহ্য করতে পারবে?